আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন যিনি, সেই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকেই এবার অভিযুক্ত হিসেবে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর সেখান থেকেই যে প্রশ্ন উঠছে, আক্তার আলীর সাসপেনশন লেটার থেকেই কি সূত্র পেল সিবিআই? সেই সূত্র ধরে তদন্ত করে শেষে তার নাম চার্জশিটে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে ঠিক কি দাবি করা হয়েছে আসুন দেখে নিই। আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন যিনি, সেই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে এবার অভিযুক্ত বলে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই। নভেম্বরের শুরুতেই দুর্নীতির অভিযোগে আক্তার আলীকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। সেই সাসপেনশন লেটারের সূত্র ধরেই কি সূত্র পেল সিবিআই। 7ই নভেম্বর আক্তার আলীকে সাসপেন্ড করে যে চিঠি স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া হয়েছিল তাতে লেখা ছিল, আক্তার আলী ও তার পরিবারের সদস্যদের সফরের জন্য একাধিকবার বিমানের টিকিট কেটেছে ন্যাশনাল ট্রাভেলস নামের এক ট্রাভেল এজেন্সি। খরচ বহন করেছিল মেডিল্যাব অ্যান্ড কোম্পানি এবং এসটি টেকনোলজি নামে দুটি ফার্ম। তদন্তে উঠে এসেছে যে ইলেকট্রনিক্স নামের একটি সংস্থাকে তার স্ত্রীর অ্যাকাউন্টে 50,000 টাকা ট্রান্সফার করতে চাপ দিয়েছিলেন আক্তার আলী। 2020-22 সালে আলাদা আইএমপিএস লেনদেনের মাধ্যমে সাইনোশিওর সলিউশনস লিমিটেডের থেকে 2,39,000 টাকা নিয়েছিলেন আক্তার আলী। এই সময়ের মধ্যে সাইনোশিওর সলিউশনস লিমিটেডকে পুরস্কার হিসেবে 4,14,00,000 টাকার ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়া হয়। সিবিআই সূত্রে দাবি, আক্তার আলীর এই সাসপেনশন লেটার নজরে আসার পরই তদন্ত শুরু করে সিবিআই। আক্তার আলীর নামে চার্জশিট পেশের দিন 10 আগে রাজ্যপালের কাছে অনুমতি চাওয়া হয়। দিন 3 আগে অনুমতিও পায় সিবিআই। এরপরই আলিপুর আদালতের বিশেষ সিবিআই কোর্টে জমা করা হয় চার্জশিট। প্রাথমিকভাবে তদন্ত শেষ হয়ে চার্জ গঠন হয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আবার আরেকটা চার্জশিট সাপ্লিমেন্টারি দিয়েছে এবং তাতে দুজনের নাম ওরা ইনক্লুড করেছেন। আক্তার আলী বলে একজন পাবলিক সার্ভেন্ট, তাকে করেছেন, বিভিন্ন ধারায় অভিযোগ এনেছে, দুর্নীতি নিরোধক আইন, এই সবগুলো নিয়ে একটা চার্জশিট জমা পড়েছে। এই মুহূর্তে আরজিকর মেডিকেলে এই দুর্নীতি মামলাতেই জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা দেখলেন আক্তার আলী, তাকে অভিযুক্ত হিসেবে এবার চার্জশিট ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে আর এবার সমন জারির প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আক্তার আলীর বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ এই চার্জশিটে রয়েছে, আদালতে সিবিআই কি জানিয়েছে? দেখো, তুমি জানো যে দুদিন আগেই গত পরশু আক্তার আলী, যাকে বিশাল হিসেবে দেখা হচ্ছিল গোটা আরজিকর দুর্নীতি মামলায়, তাকেই অভিযুক্ত দেখিয়ে সিবিআই এর তরফে চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং সেখানে আরেকজনের নাম রয়েছে শশিকান্ত চান্ডাক। এই চার্জশিটের মামলার শুনানি আজকে ছিল এবং আজকে যখন শুনানি শুরু হয় সিবিআই তরফে কোর্টকে জানানো হয় যে তারা চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটে যে অভিযোগ রয়েছে তার তথ্য প্রমাণের নথি তারা কিন্তু কোর্টে জমা দিয়েছেন এবং কোর্টের কাছে সিবিআই তরফে আবেদন করা হয় যে সিবিআই কগনিজেন্স নিয়ে সামন জারি করুক। এবং তারপরেই আমরা দেখলাম যে বিচারকের তরফে যেটা বলা হয় সিবিআইকে উদ্দেশ্য করে যে এই মামলায় একবার আগেই কগনিজেন্স নেওয়া হয়েছে, নতুন করে কগনিজেন্স নেওয়ার কোনো প্রয়োজন নেই, সামন জারি করা যেতে পারে। অর্থাৎ সামন জারি করার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ আক্তার আলী এবং শশিকান্ত চান্ডাক এই মামলায় দুজন অভিযুক্ত যাদের নামে চার্জশিট জমা পড়েছে। তাদের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ চার্জশিটে রয়েছে, চার্জশিটে অভিযোগ রয়েছে যে আক্তার আলী আরজিকর হাসপাতালে যখন ডেপুটি সুপার ছিলেন নন মেডিকেল, তখন তিনি প্রকিউরমেন্ট নামে অর্থাৎ বিভিন্ন টেন্ডার দেওয়ার নাম করে ঘুষ নিয়েছিলেন, টাকা নিয়েছিলেন এবং কারাপশনে ইনভলভ ছিলেন, এমনকি নিজের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে তিনি টাকা নিয়েছেন। এই সমস্ত অভিযোগ সহ চার্জশিট জমা পড়েছিল। এবার কিন্তু চার্জশিট জমা করার পর সামন করার প্রক্রিয়া শুরু হলো। সামনের পরেই কিন্তু আক্তার আলীকে সারেন্ডার করতে হবে এবং তারপরেই কিন্তু চার্জ গঠন এবং বিচার প্রক্রিয়া। ধন্যবাদ প্রকাশ। গতদিনে যেটা ওরা কাগজপত্র সমস্ত দিয়েছে নিয়ে আসেননি বলে গতদিন কোর্টের অর্ডার শিটে যেটা আমরা দেখেছি যে কগনিজেন্সের ব্যাপারে উনি আজকে শুনানি করবেন এবং সেই অনুযায়ী আজকে ওরা সব কাগজপত্র, অরিজিনাল সব কাগজ নিয়ে এসেছেন চার্জশিটে। ওই আক্তার আলী এবং আরেকজন যিনি মিস্টার চন্দক, তাদেরকে অ্যাড করার জন্য এই কেসেতে। এবং কোর্ট বলেছেন আর কগনিজেন্স আলাদা করে তো একবার যেহেতু নেওয়া হয়ে গেছে, নেওয়ার আর কিছু নেই, এবার উনি প্রসেস ইস্যু করবেন এবং সেরকমই উনি ওপেন কোর্টে বলেছেন। এবং সেই বিষয়ে সিবিআই কাছে জানতে চেয়েছে, সিবিআইরও তারা একই কথাই বলেছে এবং এরপর উনি বলেছেন অর্ডার দিয়ে দেবেন। তাতে আমার যেটুকু থেকে কোর্টের ভিউ থেকে মনে হলো মানে উনি প্রসেস ইস্যু করছেন, সামন ইস্যু করবেন।
এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 1 সপ্তাহ করে বাড়িয়েছে নির্বাচন কমিশন। আর এই বাড়তি 7 দিনে 7 রকমভাবে ভোটারদের তথ্য যাচাইয়ের উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। সিইও দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, আজ থেকে প্রত্যেক দিন যে ফর্ম সংগ্রহ করা হবে তা ওই দিনই আপলোড করতে হবে, কোনো ফর্ম রেখে দেওয়া যাবে না। ভূত ধরতে চলছে এসআইআর প্রক্রিয়া, কিন্তু তার মধ্যেও কি ভোটার তালিকায় ভূতদের বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা চলছে? বারবার এই ধরনের অভিযোগ করছে বিরোধীরা। গরমিল ধরার জন্য নির্বাচন কমিশনের কাছে বারংবার দাবি জানাচ্ছে তারা। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। এই আবহেই এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। 1 সপ্তাহ করে সময় বাড়ানোর ফলে 11 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। আর বাড়তি এই 7 দিনে 7 রকম ভাবে ভোটারদের তথ্য যাচাইয়ের উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। ডিইও বা জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠানো চিঠিতে সিইও দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অবজারভার, ইআরও, এইআরও, বিএলও ও তাঁদের সুপারভাইজারদের ভোটার সম্পর্কে কোন কোন ক্ষেত্রে গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে। সেগুলি হলো 2002 সালে যাদের বয়স 60 বছর বা তার বেশি ছিল সেই ভোটাররা যদি নিজেরাই ম্যাপিং করে থাকেন, যাদের বয়স 2002 সালে 25 বছর বা তার বেশি ছিল এবং 2025 সালে 50 বছর বা তার বেশি বয়স, তারা যদি এনুমারেশন ফর্মে বাবা, মা বা দাদু, ঠাকুমার নামে ম্যাপিং করে থাকেন, তাহলে প্রয়োজনে ফিল্ড ভিজিট করতে হবে। এছাড়া 2002 এর তালিকার সঙ্গে যদি 2025 এর তালিকায় আবেদনকারী অভিভাবকের নাম না মেলে, সেক্ষেত্রেও তথ্য যাচাই করতে হবে। প্রয়োজনে ভোটারের বাড়িতে গিয়ে কিংবা ফোনে যোগাযোগ করতে হবে। যেসব ক্ষেত্রে 2002 সালের তালিকা অনুযায়ী অভিভাবক এবং আবেদনকারীর বয়সের পার্থক্য 45 বছরের বেশি অথবা 18 বছরের কম থাকবে, সেগুলি বিশেষভাবে যাচাই করতে হবে। নির্বাচন কমিশন কি ভাবছেন, তাদের রূপরেখাটা কি, তাদের রোডম্যাপটা কি, সেটা কি কেউ জানে? ইলেকশন কমিশন যে এখনো চূড়ান্তভাবে দিশাহীনতায় ভুগছে তা নিয়ে কারুর মনে সন্দেহ নেই। নির্বাচন কমিশনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, যেসব পোলিং স্টেশনে 0 থেকে 20টি আনকালেক্টেবল এনুমারেশন ফর্ম থেকে যাচ্ছে, সেখানে বিএলওদের এন্ট্রি করা তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করার জন্য বিস্তারিতভাবে যাচাই করা হবে। 2021 কিংবা 2024-এর মতো বিগত নির্বাচনগুলোর সময় যেসব বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেগুলোর উপর বিশেষভাবে নজর রেখে তথ্য যাচাই করতে হবে। মৃত ভোটারদের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিয়ে বলা হয়েছে, রেজিস্ট্রার জেনারেল অফ বার্থ অ্যান্ড ডেথ থেকে এবং রেশন কার্ড বাতিলের রিপোর্ট থেকে মৃত ব্যক্তিদের তথ্য পাওয়া যায়। ইআরওদের উচিত বিএলওদের করা এই ধরনের এন্ট্রি করা তথ্য যাচাই করা। বিএলও তো সরকারি কর্মচারী, সাধারণ মানুষ, তাকে গান পয়েন্টে রেখে মৃত ব্যক্তির নাম তাকে আপলোড করতে বলা হচ্ছে। তাদের সুরক্ষা নির্বাচন কমিশনকে দিতে হবে, কারণ এটা নির্বাচন কমিশনের কাজ, এটা কোনো সরকারের কাজ নয়, এটা সাংবিধানিক সংস্থা এখানে কাজ করছে। তো আজকে তাদের দায়িত্ব নিতে হবে এবং একই সঙ্গে যে বিএলওরা যারা তৃণমূলের হয়ে এই কাজ করে চলেছেন তাদের গ্রেপ্তার করতে হবে। সিইও দপ্তরের নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিএলওদের কাছ থেকে যাওয়া পূরণ করা সমস্ত এনুমারেশন ফর্ম 2রা ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই আপলোড করতে হবে। আর বুধবার থেকে প্রত্যেক দিন যে ফর্ম সংগ্রহ করা হবে তা ওই দিনেই আপলোড করতে হবে, কোনো ফর্ম রেখে দেওয়া যাবে না। যদি কোনো পরিবারের কাছ থেকে 11 ডিসেম্বর পর্যন্ত ফর্ম পাওয়া না যায়, তাহলে সেগুলিকে আনকালেক্টেবল হিসেবে চিহ্নিত করে অ্যাপে নথিভুক্ত করতে হবে। এরই সঙ্গে বিএলওদের একাংশের আবেদনে সাড়া দিয়ে বিএলও অ্যাপে সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ফর্মে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.